নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন। নাশকতা ঠেকাতে 30 জুন পর্যন্ত সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়া সফর শেষ করে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীদের সুযোগ সুবিধা ও আসিয়ানের সদস্যপদ পেতে কুয়ালালামপুরের সমর্থন কামনা। Regularization of illegal workers and the repatriation of the detained Bangladesh if possible. We agree that recruitment should be transparent, fair and equitable. আমিন বাজারের আদলে করাইল বস্তিতে হবে ছোট ফ্ল্যাটের প্রকল্প। প্রকৃত নিম্ন আয়ের মানুষ পাবেন কিনা সন্দিহান নগর পরিকল্পনাবিদরা। এটাকে ট্রেডিশনালি একটা আমরা হাই রেট মডেলে যেটা আমরা অন্য জায়গাতে দেখেছি সেটা না হয়, এটা হলেই এই যে করাইলের যে পুরো চরিত্রটা সেই চরিত্রটা বদলে যাবে। রাজধানীর মালিবাগ বাসাবো মাদার থেকে উন্নয়ন ও সংস্কার কাজে ধীর গতি। যানজটে অতিষ্ঠ মানুষ, ভুক্তভোগী খোদ সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে। যে গতিতে এই কাজটি চললে আর দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই। চট্টগ্রামে আবারও আলোচনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। 30 জনের বিরুদ্ধে পুলিশের মামলা, স্থায়ীভাবে ভোগান্তি নিরসনের দাবি রোগী স্বজনদের। অ্যাম্বুলেন্স আমরা নিতে গেলে অতিরিক্ত টাকা দিয়ে জিম্মি করা আমাদের। এখানে সিন্ডিকেটের হাতে আমরা অনেকবার হামলার শিকার হয়েছি। এখানে স্বয়ং মেয়র মহোদয় ওনাদেরকে ভাড়া বাড়ানোর ভিতরে সহযোগিতা করছে, সেখানে ওনাদের শক্তি তো বেশি হবেই। 60 দিনের জন্য ইরানের তেল রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ছাড় হচ্ছে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। আবারও মেসি ম্যাজিক দেখল বিশ্ব। অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতে পেনাল্টি মিস করলেও পরবর্তীতে মনোমুগ্ধকর জোড়া গোল করে আর্জেন্টিনাকে 2-0 গোলের জয় এনে দিয়েছেন মেসি। সেই সাথে মিরোস্লাভ ক্লোসার 16 টপকে 18 গোল নিয়ে এখন বিশ্বকাপের টপ স্কোরার লিও। এই জয়ে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে যে গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডালাস যে শহরের এটিএনটি স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই দারুণ এক মাইল ফলক গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জোড়া গোল করে অস্ট্রিয়ার বিপক্ষে দলকে জেতালেন, নিয়ে গেলেন রাউন্ড অফ 32-তে। আর এই সেই ডালাস যে শহরে আছে আর্জেন্টিনার এক অপ্রীতিকর একটি ঘটনা, আর সেটি প্রয়াত ডিয়েগো মারাডোনাকে নিয়ে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1994 বিশ্বকাপের কথা, যেবার আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। ঠিক এবারের আসরের মতোই যুক্তরাষ্ট্র এককভাবে তারা আয়োজক ছিল এবং সেই বিশ্বকাপে শুরুটা দারুণ পেয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। তারা প্রথম 2টি ম্যাচ জিতেছিল, বিশেষ করে নাইজেরিয়ার বিপক্ষে 2-1 গোলের জয়ের পর হঠাৎ করেই তাকে মুখোমুখি হতে হয় ডোপ টেস্টের। এবং তিনি যখন এই ডালাস শহরে অবস্থান করছিলেন তখন তাকে জানিয়ে দেয়া হয়, ম্যারাডোনা তুমি ডোপ পজিটিভ, তুমি নিষিদ্ধ ফুটবলে। বিশ্বকাপ থেকে তাকে নিষিদ্ধ করা হয় এবং 15 মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় ডিয়েগো ম্যারাডোনাকে। আর এই ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। বলেছিলেন তার 2টি পা কেটে নেওয়া হয়েছে, কান্না করতে করতে বলেছিলেন। এই অভিশপ্ত আর্জেন্টাইনদের জন্য অভিশপ্ত শহর ডালাস, আর সেই ডালাসে সেই যে অপমান, সেই অপমানের দারুণ প্রতিশোধ, দারুণ একটা জবাব দিলেন ম্যারাডোনার উত্তরসূরি লিওনেল মেসি। 2টি গোল করলেন, কিন্তু সেই গোলও ছাপিয়ে গেল অনন্য কীর্তি, কারণ এই 2টি গোলের মাধ্যমেই কিন্তু তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। এবং এই ডালাস এখন থেকে ফুটবল বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে মেসির রেকর্ড করার ভেন্যু হিসেবে।
যে ডালাস এতদিন স্মরণীয় ছিল ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ করার জন্য, যে অপ্রীতিকর ঘটনার জন্য আর্জেন্টাইনদের কাছে স্মরণীয় ছিল এই ডালাস শহর বা ডালাস সিটি, সেটি এখন থেকে মানুষ মনে রাখবে লিওনেল মেসির এই জাদুকরী পারফরমেন্সের জন্য। দর্শক, যেটি বলছিলাম, ডিয়েগো ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছিল এই ডালাসে। তিনি 1994 বিশ্বকাপের জন্য যথেষ্ট ফিট ছিলেন না, কিন্তু এরপর তিনি যখন ষড়যন্ত্রের গন্ধ অনেকেই পেয়েছেন এবং সেটা নিয়ে এখনো অনেক বহুল চর্চিত ঘটনা এটি। ম্যারাডোনা নিজেকে তিনি ষড়যন্ত্রের দাবি করেছিলেন, স্বীকার দাবি করেছিলেন। সেই ম্যারাডোনার কান্নার পর 1994 থেকে 2026 32 বছর পর আর্জেন্টিনারা কিন্তু তার এই ম্যারাডোনার প্রতি হওয়া বিচারে সেই জবাবটা দিল লিওনেল মেসির মাধ্যমে। যে ডালাস শহর ম্যারাডোনার কান্নার জন্য বিখ্যাত ছিল, সেই ডালাস শহর এখন মেসির সর্বোচ্চ গোলের, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এবং ম্যারাডোনার কান্না কিন্তু লিওনেল মেসির আনন্দ এবং সুখ হয়ে এই পৃথিবীতে আবার ধরা দিল। এবং এটাই মনে হয় প্রকৃতির বিচারটা মনে হয় এরকমই ছিল। এবং লিওনেল মেসি তিনি কিন্তু স্মরণীয় করে রাখলেন এবং ম্যারাডোনার প্রতি হওয়া সেই অবিচারের জবাবটা দিয়ে রাখলেন দারুণ দুটি গোলের মাধ্যমে। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের খেলা যুক্তরাষ্ট্রে, কিন্তু আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের আবেগ আর উচ্ছ্বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিও পরিণত হয়েছিল ছোট্ট এক বুয়েন্স আইরেসে। আর্জেন্টিনার ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন শত শত সমর্থক। খেলার প্রতিটি মুহূর্তে ছিল উচ্ছ্বাস আর উত্তেজনায় ভরা। রিপোর্ট করেছেন তাজনুর ইসলাম। হাজার হাজার কিলোমিটার দূরে উত্তর আমেরিকায় চলছে ফুটবল বিশ্বকাপ। তার উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। বিশাল পর্দার সামনে সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকেন আর্জেন্টিনা সমর্থকরা। কারো গায়ে আকাশি সাদা জার্সি, কারো হাতে আর্জেন্টিনার পতাকা। প্রিয় দল আর প্রিয় ফুটবলারের খেলা দেখতে বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে হাজির হন অনেকেই। অনেক জমজমাট লাগতেছে, অনেক ফেস্টিভ একটা ভাইব আছে। সো ইয়া, আই এম এনজয়িং। আমার পরিশ্রমের কামাই দিয়ে আমি আমার আর্জেন্টিনার জার্সি এবং ব্যাকআপ কিনেছি। ব্যাসটা কিনবো, আরো কিছু কিনবো। 2022 সালে আর্জেন্টিনা দেখছেন বিশ্বকাপ নিছে। ওই যে ব্রাজিল করে, উনি যে আসছে, উনি কি দেখছে কখনো ব্রাজিল কাপ নিছে? ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা খেলায় প্রতিটি সুযোগেই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। আর আর্জেন্টিনার গোলের সঙ্গে সঙ্গে যেন উৎসব নেমে আসে পুরো টিএসসি চত্বরে। মেসির পা থেকে দলকে নৈপুণ্যতার সাথে বিজয় এনে দিয়েছে, এটা আধুনিক বিশ্বের রেকর্ড। এই সমর্থকদের কাছে আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের এই মহাতারকার প্রতি ভালোবাসাই তাদের বারবার টেনে আনে আর্জেন্টিনার পাশে। আমার প্রিয় দল আর্জেন্টিনা, তাই আমি রাতের বেলা খেলা দেখতে এসেছি। তার উপরে কোনো প্লেয়ারই নাই, সর্বোচ্চ সেরা প্লেয়ার। আমরা কাপ নিব, জাস্ট 4 স্টার লোডিং, ওকে। এদিন মুহসিন হলের মাঠে বাংলাদেশের মানুষের সাথে খেলা উপভোগ করেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। খুব কাছ থেকে দেখেন মেসিদের নিয়ে এদেশের মানুষের উন্মাদনা। আজকে খেলা দেখতে আসাটা হচ্ছে সার্থক হয়েছে আমাদের জন্য। আমরা আর্জেন্টিনা জোর করে বানাই নিছি, মানে এতটাই খুশি আমরা, আর ও আসছে আরো বেশি খুশি হয়ে গেছি। আমরা অনেক ভালো উপভোগ করছি, যদিও খেলা দেখতে অনেক কষ্ট হয়েছে কারণ প্রচুর নেট প্রবলেম ছিল। খুব ভালো, লাস্ট টাইমে গোল দিছে, অনেক ভালো লাগছে। বাংলাদেশ আর আর্জেন্টিনার মধ্যে দীর্ঘ দূরত্ব আর ভাষা, সংস্কৃতি ও ভূগোলেও রয়েছে বিস্তর পার্থক্য। কিন্তু ফুটবল নামের এক অদৃশ্য বন্ধনে দুই দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে অনন্য এক সম্পর্ক। আমাদের হৃদয়ে আর্জেন্টিনা ফুটবল টিম, আমাদের হৃদয়ে লিওনেল মেসি। বাংলাদেশ এবং আর্জেন্টিনার যে হৃদয়ের এই গাথা প্রেম, এটা যুগ যুগ ধরে চলবে। ভিন্ন দলের সাপোর্ট থাকতেই পারে, কিন্তু মানে এই যে মিলেমিশে খেলা দেখা যাবে, এটা সবসময় আমি মনে করি ভালো একটা দিক। মাঠের খেলা শেষ হলেও শেষ হয়নি উচ্ছ্বাস। জয় উদযাপনে ছবি তোলা, পতাকা ওড়ানো আর প্রিয় দলের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। আকাশি সাদা দলের প্রতি ভালোবাসা নিয়েই ঘরে ফেরেন সবাই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে আরেক ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। ১৪ মিনিটেই এমবাপ্পের পায়ে লিড নেয় ফ্রান্স। মাইকেল অলিসে ব্যাকপোস্ট থেকে জাল কাপান এই ফরাসি স্ট্রাইকার। তাতেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে স্পর্শ করেন তিনি। ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশ শূন্য করে ফ্রান্স। তাতে মিরোস্লাভ ক্লোসার সমান ১৬ গোল নিয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। শেষ পর্যন্ত আর গোল না হলে সহজ জয়ে আই গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল ফ্রান্স। টানা ৩ বিশ্বকাপে পেনাল্টি মিসের লজ্জার পরিসংখ্যানে নাম লেখানো। আকাশে সেই কালো মেঘ সরিয়ে উৎসবের রঙে রাঙাতে লিওনেল মেসি সময় নিলেন গুনে গুনে মাত্র ২৯ মিনিট। বা পায়ের জাদুকরি এক গোলে বিশ্বকাপে গড়লেন নতুন এক ইতিহাস। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক বনে যান লিও। পরে আরেকটি গোল দেয় মেসির গোলের সংখ্যা দাঁড়ায় ১৮টি। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ম্যাচের ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। ২০১৮ সালে আইসল্যান্ডের সাথে, ২০২২ সালে পোল্যান্ডের সাথে, ২০২৬-এ অস্ট্রিয়ার সাথে, টানা ৩ ওয়ার্ল্ড কাপে ৩টা ইউরোপীয় দেশের সাথে লিওনেল মেসির পেনাল্টি মিস। এই বিশ্বকাপের প্রথম পেনাল্টি মিস করা ফুটবলারও মেসি। শুধু তাই না, ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ পেনাল্টি মিস করা ফুটবলারও আর্জেন্টাইন সুপারস্টার। প্রথম আধা ঘন্টায় অন টার্গেটে ৩টা শটও নিয়েছিলেন, কিন্তু একটাও গোলে কনভার্ট করতে পারছিলেন না মেসি। দেখে মনেও হচ্ছিল ফুটবল জাদুকর যেন অনেকটাই নার্ভাস। সেই লিওনেল মেসি গোল করলেন ডি বক্সের একদম কোণা থেকে, যে জোনকে অনেকেই ডাকেন মেসি জোন নামে। সেই মেসি জোন থেকে পা পায়ের ট্রেডমার্ক প্লেসিং, ফলাফল আপনার জানা। মিরোস্লাভ ক্লোজাকে পেছনে ফেলে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। আর্জেন্টিনার মেসি, ফুটবল ইতিহাসের মেসি, ফুটবল জাদুকর মেসি। লিওনেল মেসি এমনই, সবার সমীকরণ যেখানে শেষ হয় লিওনেল মেসি সেখান থেকেই সমীকরণ শুরু করেন। সবাই যেখানে থামেন মেসি সেখান থেকেই শুরু করেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল বিকেল থেকে জেলাগুলোয় সেনাবাহিনী মোতায়েন করা হয়। ফরিদপুরে ১২৫ জন সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জেও মোতায়েন করা হয় সেনাবাহিনী। এছাড়া দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে রূপগঞ্জে ককটেল বিস্ফোরিত করে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। রংপুরে আটক হয়েছে 2 ছাত্রলীগ কর্মী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক হয়েছে 7 নেতাকর্মী। সরাসরি গোপালগঞ্জে যুক্ত হব, সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার সঙ্গে কথা বলবো। মুন্না, সকাল থেকে শহরের পরিস্থিতি কেমন দেখছেন? গোপালগঞ্জ আপনি জানেন যে সারা বাংলাদেশে এমন একটি নাম যে গোপালগঞ্জের নাম শুনলে মানুষ মনে করে যে এখানে সবসময় একটা উত্তপ্ত ভাব থাকবে। আসলে কিন্তু আজকে যে আপনি জানেন যে আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যে ধারণা করেছিলাম যে গোপালগঞ্জ সারাদিন হয়তো বা উত্তপ্ত থাকবে বা আইন শৃঙ্খলার অবনতি হবে, তবে এই সকালে আমরা যেটি দেখছি, সকালে কিন্তু সেই অবস্থাটি নেই। একটি চাপা উত্তেজনা যে নেই সেটি না, চাপা একটি উত্তেজনা রয়েছে, তবে একটি ভীতিকর অবস্থাও রয়েছে, যে কারণে রাস্তাঘাট কিন্তু সকালবেলা এমনিতেই রাস্তাঘাট ফাঁকা থাকে। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে সকালে যে কটি রাস্তা দেখেছি বা ঘুরেছি সেখানে মানুষের উপস্থিতি আমরা একটু কম দেখেছি। সব মিলিয়ে গোপালগঞ্জ শহর বা গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা আমরা যেটি খোঁজ নিয়ে জানতে পেরেছি, এ সমস্ত এলাকায় লোকজনের উপস্থিতি কম, রাস্তায় কম। বিশেষ করে অনেকেই সেনাবাহিনী, জানেন যে গতকাল সন্ধ্যা 7:30টার দিকে গোপালগঞ্জের সেনাবাহিনী এসেছে। তো গোপালগঞ্জ সেনাবাহিনী এসেছে বা আসবে এরকম একটি খবর যখন চাউর হয়ে যায় সব জায়গায়, স্বাভাবিকভাবেই যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা তাদের সাথে যারা সরাসরি যুক্ত তারা কিন্তু
কিন্তু আগে ভাগেই কিন্তু গা ঢাকা দিয়েছে। তো আপনি আগেও বলেছেন যে গোপালগঞ্জে কিন্তু গতকাল রাতে কাশিয়ানী থানা পুলিশ ছাত্রলীগের এক সহসভাপতি তাকে গ্রেপ্তার করেছে। আর এছাড়া আজকে সকালে পুলিশের টহল আমাদের চোখে পড়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা ভালো থাকে, গোপালগঞ্জের কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে। তবে আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীর গাড়ি টহল আমাদের চোখে পড়েনি। তো হয়তোবা তারা একটু পরেই বা 10টার পরে হয়তোবা এরকম নামতে পারে। আমাদের কাছে সেরকম তথ্য এখন পর্যন্ত আসেনি যে তারা কখন বেরোবে। সব মিলিয়ে গোপালগঞ্জের যদি আমি পরিস্থিতির কথা বলি তাহলে গোপালগঞ্জ এখন পর্যন্ত শান্ত শিষ্ট রয়েছে এবং কোথাও কোনো অঘটনের খবর আমরা পাইনি। সোয়া, অনেক ধন্যবাদ মুন্না আপনাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সোমবার রাতে কতুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়ে সাইনবোর্ড গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ যদি কোনো নাশকতা বা জ্বালাও পোড়াওয়ের চেষ্টা করে তাহলে সেটার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এই স্বৈরাচার শেখ হাসিনাকে মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিওয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের প্রধানমন্ত্রী লি খিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন তারেক রহমান। সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও আলোচনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করতে বলেছেন অনিয়মিত শ্রমিকদের। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। বৈঠকে আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়েও কথা বলেন তারেক রহমান। আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, কৃষি, পর্যটন, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে 2 দেশের। মালয়েশিয়া থেকে আরিফিন শাকিলের রিপোর্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার কুয়ালালামপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে পুত্রজায়ার পেটদানা পুত্রা ভবনে আসেন তিনি। উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী। পরে কাঙ্ক্ষিত বৈঠকে বসেন 2 মুসলিম নেতা। এ সময় তারা একে অপরের কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান আনোয়ার ইব্রাহিম। এরপর 2 দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই ও 2টি নোট বিনিময় করেন তারা। পরে যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান 2 দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেয়ার আহ্বান জানান। এছাড়া অনিয়মিত শ্রমিকদের বৈধ করে নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। Recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জানানোর পাশাপাশি দীর্ঘদিন রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। Discuss regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও কৃষিক্ষেত্রে 2 দেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। Petronas and Petrobangla, on the LNG, halal industry, collaboration in education, culture and tourism, and of course
through our common effort to try and work with influence to resolve the predicament of refugees, Rohingya. পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সহধর্মিণীর সম্মানে আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় দুই নেতা একে অপরকে উপহার তুলে দেন। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সফর সঙ্গী ও আমন্ত্রিত অতিথিরা। যে পাহাড়সম প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া সফর, সেই সফর কতটুকু সফল হবে তা নিয়ে ছিল নানা ধরনের সংশয় আর অনিশ্চয়তা। তার কারণটাও পরিষ্কার, মালয়েশিয়া সরকারের কঠোর নীতি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়া সরকারের প্রধানের আন্তরিক বৈঠকে সেই অনিশ্চয়তার মেঘ অনেকাংশে কেটে গেছে বলে মনে করছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়া সফরে এসেও প্রাধান্য দিয়েছেন সবার আগে বাংলাদেশ নীতি। বার্তা পরিষ্কার, তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অর্থনৈতিক পুনর্গঠন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, পুত্রজায়া, মালয়েশিয়া। করাইল বস্তিতে নিম্নবিত্ত মানুষের জন্য আবাসন প্রকল্প তৈরি করতে যাচ্ছে সরকার। আমিনবাজারে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের মডেল অনুসরণ করা হবে এই প্রকল্পে। 500 থেকে 600 স্কয়ার ফুটের ফ্ল্যাট তৈরি করা হবে এখানে। যদিও নগর পরিকল্পনাবিদরা বলছেন, গুলশান এলাকায় এই ধরনের প্রকল্প উচ্চ বা মধ্যবিত্তের মধ্যে আগ্রহ তৈরি করবে। আর্থিক বাস্তবতার কারণেই নিম্নবিত্তের হাতছাড়া হবে এই প্রকল্পের সুবিধা। রানা হোসেনের ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। করাইলের আকাশে মেঘের ঘন ঘটা, নিয়মিত আগুনের ঘটনায় নিঃস্ব হন অনেকে। অন্তহীন লড়াইয়ে আবারও ঘুরে দাঁড়ান এই প্রান্তিক মানুষেরা, কিন্তু তাদের জীবনে স্বচ্ছন্দ আসে না। শুধু একটুখানি মাথা গোজার ঠাঁই করে নিতে বনানী লেকের পাড়ে জমায়েত হয়েছেন লাখো মানুষ। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তির জীবন সহজ নয়। চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনের সংকট প্রকট এখানে। জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এসব সমস্যা সঙ্গে করেই বেঁচে আছেন বস্তির মানুষেরা। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে আগে নানা আলোচনা থাকলেও সেসব ফাইলবন্দিই থেকে গেছে। নতুন সরকার তাদের জন্য নতুন করে ভাবছে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। করাইল বস্তিতে বিরাট একটা অংশ তারা দখল করে বানিয়ে ফেলেছে, তো এটা নিয়ে আমরা কাজ করছি। সিটি কর্পোরেশন এবং গণপূর্ত উভয় আমরা কাজ করছি। সুউচ্চ ভবন নির্মাণের মাধ্যমে বস্তিবাসীদের পুনর্বাসনের এই পরিকল্পনা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল। করাইল বস্তি নিয়ে যে অনেক ধরনের গোষ্ঠীর আগ্রহ আছে, এইটাও কিন্তু সারাক্ষণ কিন্তু আমরা জনগণের মাঝে এটা নিয়ে আলোচনা দেখছি। এই জন্য সরকারের জন্য এই ধরনের কোনো কিছু কৌশল নিয়ে একটা বুমেরাং হতে পারে। করাইলে আবাসন তৈরিতে আমিনবাজারে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের মডেল অনুসরণ করছে সরকার। ছোট ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে বস্তিবাসীদের পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হবে, জানান প্রতিমন্ত্রী। হাই রাইজ বিল্ডিং করে এই যে 500-600 স্কয়ার ফিট করে বাড়ি করে করে তাদেরকে। গুলশানের মতো ব্যয়বহুল জায়গায় এই আবাসন প্রকল্পে নিম্নবিত্তের মানুষেরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী জীবন ধারণ করতে পারেন, এমন ব্যবস্থা রাখার পরামর্শ অধ্যাপক আদিলের। এটাকে ট্রেডিশনালি একটা আমরা হাইরেজ মডেলে যেটা আমরা অন্য জায়গাতে দেখেছি সেটা না হয়, এটা হলেই এই যে করাইলের যে পুরো চরিত্রটা, সেই চরিত্রটা বদলে যাবে এবং পরবর্তীতে এই যে এখানে কয়েক লক্ষ লোক থাকেন তাদের হাউজিংয়ের জন্য নতুন কোনো লোকেশন খোঁজা লাগবে, কারণ নিশ্চিত থাকেন আপনি ভবিষ্যতে এই জায়গাতে আমাদের অন্য প্রবণতার মানুষরা এখানে চলে আসবে। এরই মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। রাজধানীতে জমির উচ্চ মূল্যের কারণে নিম্নবিত্ত মানুষের জন্য আবাসন প্রকল্প বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ। এ কারণে শেষ পর্যন্ত এসব প্রকল্পের সুফল নিম্নবিত্ত মানুষের ঘরে পৌঁছায় না, যার বড় উদাহরণ ভাসানটেক প্রকল্প। তাই এখন করাইল বস্তি প্রকল্প নিম্নবিত্ত মানুষের জন্য কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঘর থেকে বেরোনোই যেন অভিযান রাজধানীর বাসাবো, মাদারটেক, সিপাহীবাগ কিংবা মালিবাগ রেল ক্রসিংয়ে আশপাশের বাসিন্দাদের। পথে ঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ ঝুলে আছে দীর্ঘদিন, ফলে যানজটই এখানকার নিত্যসঙ্গী। অনেক পথচারীর আক্ষেপ, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত টনক নড়বে না কর্তৃপক্ষের। সহকর্মী তানভীর মৌসুমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম ও পার্থ রায়। এবড়ো থেবড়ো উঁচু নিচু রাস্তা, কোথাও ইটের চাদোয়া, কোথাও আবার ইটই নেই।
সামান্য বৃষ্টিতে পানি জমে একাকার অবস্থা, যানবাহন চলাচলেও ভোগান্তির অন্ত নেই। দুর্ভোগের এখানেই শেষ নয়, নিয়মিত বিরতিতে আসতে থাকা সাময়িক অসুবিধা এবার যেন স্থায়ীভাবেই গেড়ে বসেছে জনবহুল ব্যস্ত এ সড়কে। বাসাবো গোরান মাদারটেক অঞ্চলের মানুষ রাস্তার বেহাল দশাকে যেন নিজেদের অমোঘ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। মন্ত্রী মহোদয় বলছে যে রাস্তাটা অতি শিগগিরই আমাদের করে দিবে, এখনো কোনো নেই, গাড়ি ঘোড়া আসতে অনেক প্রবলেম হয়। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি, কোনোদিনই এটা পূর্ণাঙ্গ মেরামতের চেষ্টা করা হয়নি। রাস্তা কাটাতে মনে করেন আপনার ঝাঁকানিতে অনেক সমস্যা হয়। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। আর এই রাস্তা ঠিক হয় আবার ভাঙে, ঠিক হয় আবার ভাঙে। টেম্পু স্ট্যান্ডের এই পাশে আবার পাইপ এনে রাখছে, এটার আবার খুঁজবো কিনা আল্লাহ মাবুদি ভালো জানে, আমরা জানি না। ওইটা খুঁজলে তো আরো 1-1.5 বছর যায়। এ রাস্তার সংস্কার কাজ ঝুলে আছে 2 সরকারের আমল ধরে। এলাকাবাসীদের আক্ষেপ, কোনো সরকারই দুর্ভোগ লাঘবে আন্তরিকতা দেখায়নি। রোগী একদম মুমূর্ষ অবস্থা, এই অবস্থায় তাকে মাইক্রো দিয়ে নিয়ে যেতে হয়েছে ওই রামপুরা মেরুল বাড্ডা রোড দিয়ে। মন্ত্রী বাসা যাইতে হলে এই রাস্তাটাই মেন, এই রাস্তা খুঁজতে গেলে অনেক মানুষ আসতে পারে না। ওনার বাসা থেকে শুরু করে একদম নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত, বিশ্বর থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুর্ভোগ 2 বছর প্লাস হয়ে গেছে। বাসাবো গোরান মাদারটেক এসব এলাকায় যারা থাকেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এমন সমস্যার সম্মুখীন তারা, যার আদৌ কোনো প্রতিকার হচ্ছে না। আর এই এলাকাগুলো পড়েছে ঢাকা 9 সংসদীয় আসনে, যেখানকার এমপি হাবিবুর রশিদ হাবিব, যিনি শুধু একজন এমপি নন, বরং তিনি একজন প্রতিমন্ত্রীও, যার বাসা এখান থেকে আর কিছুটা দূরে। স্বয়ং তার বাসার সামনেই যদি সংস্কার কাজের এমন ধীরগতি হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গার সংস্কার কাজের অগ্রগতি কত দূরে গেল? বাসাবো থেকে সামান্য এগিয়ে সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড, সেখানে ওয়াসার স্যানিটেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট চলমান। বিশাল বিশাল গর্ত করে রাখায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কার্যত কোনো যানবাহনই চলার উপায় নেই সেখানে। রাস্তার মাঝে তাই ভ্রাম্যমান দোকান। 2-2.5 বছর ধরে রাস্তাটা কাটা, এই রাস্তাটা ঠিক হয় না। এই রাস্তার কামই হলো 15 দিনের কাম, কিন্তু 2-2.5 বছর ধরে কেন এই রাস্তাটা কাটি রাখছে? রোজার ঈদের আগে এগুলো ধরছে, মানুষের যে ভোগান্তি করছে, এই বৃষ্টির মধ্যে আরো ভোগান্তি বেশি। এবার এগোনো যাক আরও সামনে। মালিবাগ রেল ক্রসিং জনদুর্ভোগের আরেক বড় নিদর্শন। সেখানে আবার চলছে উড়াল সেতুর কাজও। এবড়োথেবড়ো রাস্তা এখানে মৃত্যুফাদের সমার্থক। রাস্তার দুরবস্থার কারণে ক্ষণে ক্ষণে সৃষ্টি হচ্ছে যানজট। আবার একই রাস্তা দিয়ে পারাপারে ব্যস্ত সব বয়সের পথচারীরা। যে জায়গায় আমাদের 5 মিনিট সময় লাগে না, যে আমাদের 1 ঘন্টা লাগে খিলগো থেকে এখানে আসতে। একটা রিস্ক থাকে না, তো বাচ্চাটা নিয়ে যাইতে তো আমাকে ভয় লাগে। চলাচলের ফুটপাত পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, কোথাও আবার ফুটপাতের উপরই দোকান। না ফুটপাত নাইকা, সব জায়গায় এই যে দোকান একটু একটু করে দোকান আছে। বৃদ্ধ মানুষ, বয়স্ক লোক মানুষ হাঁটতে পারে না, গাড়ি দৈনিক একটা উল্টা জায়গা। এটা কিন্তু পুরা ফুটপাত, দেখেন ফুটপাতের অবস্থা, কোনো মানুষ হাঁটতে পারে? সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী নিজেও ভুক্তভোগী। কি ব্যবস্থা নেবেন তিনি? মাদার থেকেই জন্ম, মাদার থেকে বেড়ে ওঠা, ওই বাসায় থাকি, মাদার থেকেই থাকি। আমি প্রতিদিন প্রায় 3-4 বার এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমার যাতায়াত। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে। যে গতিতে এই কাজটি চললে আর দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই, কাজগুলি সমন্বিতভাবে গড়ে ওঠে নাই। এই ব্যাপার নিয়েও আমাদের সরকারও কাজ করছে। যেখানে খোদ এমপি ভুক্তভোগী, সেখানে লাখো মানুষের মুক্তির চাবিকাঠি আসলে কার হাতে, সেই প্রশ্ন রয়েই যায়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আবার আলোচনায় চট্টগ্রামের সেই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, যাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কর্তৃপক্ষ লাগাম টেনে না ধরলেও এবার এই চক্রের 30 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আদালতের নির্দেশে প্রাথমিক তদন্তে মিলেছে অভিযোগের সত্যতাও। এবার সিন্ডিকেট ভেঙে ভোগান্তি নিরসনের দাবি রোগী ও স্বজনদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অনেকেরই প্রয়োজন পড়ে অ্যাম্বুলেন্স সার্ভিসের। আর এই চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে কথিত অসাধু এক সিন্ডিকেট, যাদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা এবং রোগী স্বজনদের জিম্মি করে রাখার অভিযোগ দীর্ঘদিনের।
অবশেষে আদালতের নির্দেশনার পর এবার তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ আমল নিয়ে গত ৮ জুন তদন্তের নির্দেশ দেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ১৩ দিন পর থানায় অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন অ্যাম্বুলেন্স মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এবং যাদের আসলে ঘটনার দোষী পাওয়া যাবে তাদেরকে আমরা লায়াবল করে আমরা একটা কোর্টে প্রতিবেদন প্রেরণ করব। কদিন আগে অ্যাম্বুলেন্স চক্রের দৌরাত্ম বন্ধে এনসিপি নেতাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি চলাকালে হয় সংঘর্ষ। পরদিন মেয়রের উপস্থিতিতে এক সভায় অ্যাম্বুলেন্সের আরও ভাড়া বাড়ানো হয়। আমরা এটার বিরুদ্ধে কাজ করতে গিয়ে উল্টা ওই এখানে সিন্ডিকেটের হাতে আমরা অনেকবার হামলার শিকার হয়েছি। বাইরের অ্যাম্বুলেন্সটা কি ঢুকতে পুরো বাংলাদেশের কোথাও দেয় না, মানে এটা একটা উদাহরণ হতে পারে না। পুরো বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম চলে, তার মানে কি আপনি বলবেন যে এখানেও সন্ত্রাসী কার্যক্রম চলবে? যেখানে স্বয়ং মেয়র মহোদয় ওনাদেরকে ভাড়া বাড়ানোর ভিতরে সহযোগিতা করছে, সেখানে ওনাদের শক্তি তো বেশি হবেই। মামলা আইনগতভাবে মোকাবেলার কথা জানান অ্যাম্বুলেন্স মালিক ও চালক সংগঠনের নেতারা। মামলাটা আমাদের বিরুদ্ধে কেন হবে? এখানে যে সমস্ত বিষয়গুলি আসছে সেই সমস্ত বিষয়গুলির মধ্যে কি আমরা সংযুক্ত আছি? যেহেতু মামলা হয়েছে এই মামলার বিষয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। যেহেতু এটা বিচারাধীন, এটা পুরোটা এখন ব্যাপারটা হচ্ছে আদালতের একটি আছে। আদালত যেভাবে ব্যবস্থা নেবে সেভাবে প্রশাসন সিদ্ধান্ত নেবে। অ্যাম্বুলেন্স নিয়ে দুর্ভোগের অবসান চান রোগী ও স্বজনরা। বেশি 200 গজ হবে সিটাং হাসপাতাল থেকে ট্রিটমেন্ট, আমার থেকে 2,500 টাকা দাবি করছে। তারপরে আমার কাল তো একটা 1,500 টাকা দিছিল, তারপরেও মানতেছে না। এখান যেগুলো অ্যাম্বুলেন্স আছে তাদের কাছে অ্যাম্বুলেন্স আমরা নিতে গেলে অতিরিক্ত টাকা দিয়ে জিম্মি করা আমাদের। এটা যদি আমরা বাইরে থেকে নিতাম আমাদের অনেক উপকারী হতো। এখন এরা যা দাম চাচ্ছে তাই দিতে হচ্ছে আমাদের থেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরগুনার পাথরঘাটা থানার সাবেক ওসি এনামুলের বিরুদ্ধে অভিযোগের কোনো অন্ত নেই। সেই থানায় নারীরা কোনো আইনি সহায়তার জন্য গেলেই এনামুলের অশোভন আচরণের শিকার হন। মামলার আসামিদেরও ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে এনামুলের বিরুদ্ধে। সম্প্রতি তাকে থানা থেকে প্রত্যাহার করে এসপি অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এমনটাই চাওয়া ভুক্তভোগীদের। এফিরে ঝলসে গেছে 5 বছরের শিশু জাইমার হাত। ছোট্ট শিশুকে নিয়ে থানা প্রাঙ্গণে বসে আছে অভাগী মা। মামলা করে পড়েছেন আসামিদের রোশনলে। থানার ওসির বিরুদ্ধে রয়েছে অসহযোগিতা এবং অপেশাদার আচরণের অভিযোগ। বরগুনা এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শিশু জাইমার মা ফাতেমা অর্পা। 7 জুন এফআইআরের জন্য পাথরঘাটা থানাকে নির্দেশ দেন বিচারক। ফাতেমার অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই মামলা রেকর্ড করতে কালক্ষেপণ করেন থানার ওসি এনামুল হক। 14 জুন থানায় ওসিকে না পেয়ে ফোন করলে ফাতেমার সাথে অশোভন আচরণ করেন অভিযুক্ত এনামুল। আমি 17 তারিখ মামলার 2 নম্বর আসামিকে গ্রেফতার করে থানায় নিলেও অভিযোগ ওঠে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয় ওসি এনামুল। খবর পেয়ে পরদিন থানায় যাওয়ার পথে হামলার শিকার হন ফাতেমা। আর হামলা করেন খোদ মামলার প্রথম আসামি বাদশা আকন। সেই রাতের ভিতরেই ওসি আমি শুনছি যে টাকা খেয়ে ছেড়ে দেয় এই আসামিকে। তা আমি কালকে দেখা করতে রওনা দিই ওসি সাহেবের সাথে। তখন আমার পথে আমার মামলার 1 নম্বর আসামি বাদশা আকন আমাকে পথ অবরুদ্ধ করে। এরপর আমি কই আমার গাড়িতে ওই একটা সোফার হতেবেন না, হ্যাঁ তোর থতমা হেরিলাম, আমারও একটা সোফার দিস। এনামুলের বিরুদ্ধে নারীদের সাথে অশোভন আচরণের অভিযোগও কম নয়। পাথরঘাটা থানায় সহায়তা নিতে যাওয়া বেশিরভাগ নারী তার বাজে আচরণের শিকার হয়েছেন। আমার এরকম মনিটর চুরি হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি এমনভাবে মানে খারাপ আচরণ করলেন। উনি বলছেন এই মুহূর্তে আপনি এখান থেকে বেরোবেন, নাইলে আপনার নামে আমি মামলা দেব। আমার বোন নিখোঁজ, তার জন্য আমরা থানায় জিডি করতে গেছে। আমাদের সাথে ওসি স্যার খুব খারাপ ব্যবহার করছে। এসব বিষয়ে ক্যামেরায় কোনো কথাই বলতে রাজি হননি এনামুল। এদিকে নানা অভিযোগের পর 20 তারিখ এনামুলকে পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করা হয়। বিভিন্ন নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করে, আপনাকেও ব্ল্যাকমেইল করে। ব্ল্যাকমেইল এজন্য আমার ভিজিটিং কার্ড নেন, সরকারি নাম্বারটাই শুধু দেওয়া। অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার।
আমরা পাথরঘাটা সার্কেলের কে দিয়ে একটা কমিটি করে দিয়েছি এর সত্যতা যাচাই করার জন্য 3 দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা সঠিক সেই সিদ্ধান্তই নেবেন বলে আমি আশা করি। নারীদের সাথে অশোভন আচরণকারী এনামুলের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নেত্রকোনার নৈহাটি পশুরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ময়মনসিংহ বিভাগের বৃহত্তর এই হাট থেকে বের হওয়ার মুখে পিকআপ ট্রাকে চলছে এমন চাঁদাবাজি। প্রতি গাড়ি থেকে 400 থেকে 600 টাকা নেওয়া হচ্ছে। চাঁদাবাজির বিষয়টি ধরাও পড়ে যমুনা টিভির ক্যামেরায়। হাট থেকে বের হওয়ার মুখেই এক এক করে থামানো হচ্ছে ট্রাক, পিকআপ। তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে 400 থেকে 600 টাকা পর্যন্ত। নেত্রকোনার বারহাট্টা উপজেলার নওহাটি বাজার। প্রতি সোমবার গবাদি পশুর হাট বসে এখানে। আশপাশের জেলাসহ বিভিন্ন জেলা থেকে গবাদি পশু নিয়ে আসেন খামারি ও ব্যাপারীরা। পশু বিক্রি করে বা কিনে হাট থেকে বের হওয়ার মুখেই গুনতে হয় টাকা। ব্যাপারী ও পরিবহন চালকরা বলছেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে পিকআপ থেকে 400, মাঝারি ট্রাক থেকে 500 ও বড় ট্রাক থেকে 600 টাকা আদায় করা হচ্ছে। গত 2 মাস ধরে চলছে এমন চাঁদাবাজি। 400 টাকা নেয়, এটা পুরো খুবই টাকা নিছে, খুব চাঁদাবাজি টাকা নিছে। 400 টাকা তো এটা কি জন্য নিল? কিছুদিন ধরে আবার এটা চলতেছে, বুঝছেন? এরা কইতেছে এটা উপরে নির্দেশ। আনলে বলে 500 টাকা, আনাইলে 200-300 গ্যারান্টি 3 লাখ করে। চালান ছাড়া হইলে 200-300, আর চালান আনলে 500 টাকা। আমাদের বাড়ি অনেক দূরে, অনেক তো আমরা মারে, আমরা কি কইয়াম? 400-300 এরকম লাগে। চাঁদা নেওয়ার বিষয়টি ধরা পড়ে যমুনা টিভির ক্যামেরায়ও। গাড়ি থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করে শ্রমিক সংগঠনের লোকজন। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার না করতে সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করা হয়। না 200 টাকা নিয়ে 150 টাকা নিয়ে গাড়ি প্রতি গাড়ি চালান দিয়ে। এই টাকাটা কিভাবে হয়? টাকাটা পরে কোথায় যায়? ওটা তো আপনার অফিস প্রতি 100 টাকা আর 100 টাকা আবার চাঁদাবাজির বিষয়টি জানা নেই বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই বিষয়টা আমার মাথায় কিন্তু আমি অবগতই ছিলাম না, যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি এই বিষয়টা অ্যাড্রেস করছি এবং চেষ্টা করব। চাঁদাবাজি রোধে দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা প্রয়োজন হলে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আছে, তাদেরকেও আমরা দরকার হলে বাজারের দিন যাতে ব্যাপারী এবং সাধারণ জনগণ কোনো হেনস্থার শিকার না হয়, আমরা চাঁদাবাজির শিকার না হয়, সেই ব্যবস্থা আমরা করব। প্রতি বছর হাটটি থেকে প্রায় 2.5 কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। সড়কে চাঁদাবাজি কমলে হাট থেকে রাজস্ব আয় বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। তাপস সরকার, যমুনা নিউজ। তিস্তার পানি বৃদ্ধির সাথে এবার ভাঙন দেখা দিয়েছে রংপুর গঙ্গাচড়ার বন্যা নিয়ন্ত্রণ গ্রোয়েন বাঁধের 2 পাশে। এর মধ্যে এক পাশের পুরো অংশ এবং আরেক পাশের 150 মিটার এলাকার উচ্চ আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধটি রক্ষা করা না গেলে আশপাশের হাজারো হেক্টর আবাদি জমি, বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সেই ভাঙন মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আঘাত হানলে তলিয়ে যাবে বহু লোকালয়। এবার তিস্তার পানি ওঠানামার সাথে সাথে রংপুরের বিভিন্ন বাঁধে ভাঙন ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। গেল 3 দিনে গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়নের 6 নং ওয়ার্ডে তিস্তার বামতির রক্ষার গ্রোয়েন বাঁধের দুপাশে ভয়াবহ ভাঙন ধরেছে। এরই মধ্যে 300 মিটার বাঁধটির পূর্ব পাশের 150 মিটার আবাদি জমি বিলীন হয়ে গেছে। তৈরি হয়েছে বিশাল ঘূর্ণিপাক। বাকি 150 মিটার অংশেও তৈরি হয়েছে গর্ত। বাঁধটির পশ্চিম প্রান্ত ঘেঁষা পুরো জমিগুলো এখন তিস্তার গর্ভে। পাথর ও ব্লক নদীগর্ভে বিলীন হওয়ায় এসপার বাঁধটি ধসে যাওয়ার শঙ্কায়। এতে ঝুঁকির মুখে পড়েছে মূল বামতির রক্ষা বাঁধ। এমন অবস্থায় হাজারো হেক্টর জেগে ওঠা আবাদি জমি এবং ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষ। 300 মিটার গুরিং বাঁধে এখনো 150 মিটার আর আছে। এই 150 মিটার হলে বাড়িঘর সব হাজার খানেক বাড়িঘর আছে, এই সব বিনাশ হয়ে যাবে। আবাদ আসলে আমাদের জনগণ আবাদ করছিল, এটাই 2-3 দিনের মধ্যে এটা বিনিশ হয়ে গেল। আসিয়াই আবার রাস্তাটা ভাঙি চলে যাইতেছে। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলানোর কাজ করছে, কিন্তু সেটাকে অপর্যাপ্ত দাবি করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
এখানে পাইলিং এর দরকার, সেই বস্তা না দিয়ে 37টা বস্তা দিয়ে এরা 80 এনে তামসা করায়। পানি অনেক দূর গেছে, এইবার এই পানি আমার বাড়ি গেলে ভাঙি দিবে, তখন ব্যবস্থা নেন। এই বেড়িবাঁধের জন্য আমাদের বাড়িঘর সমস্ত ভাসিয়েও যেতে পারে, আমরা এখানে থাকতেও পারবো না। স্থানীয় জনপ্রতিনিধিরাও অসন্তুষ্ট। উদ্বেগ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারও। পরিদর্শন শেষে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গঙ্গাচড়া উপজেলা ফুল প্লাবিত পানিতে হয়ে যাবে, এমনকি মহানগর প্লাবিত হওয়ার বলে আশঙ্কা আছে। ব্যাগ হুইলিং এর জন্য ভাঙতেছে, তো সেটা কিছু বস্তা এবং ডাম্পিং করলে হয়তো ব্যাগ হুইলিংটা থেমে যাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে স্পারের ভিতর দিয়ে সিপেজ হয়ে যেন কোনো পানি না যায়, সেটা আমরা অবজারভেশনে রাখতেছি। জিও ব্যাগ দিয়েছে, সেই জিও ব্যাগটা ফিলিং করে ফেলা হচ্ছে, তো সেটা আমাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি। আমি আবারও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে সব ধরনের নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা ভাঙন দেখা দিয়েছে, সেখানে আমরা ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ড ওখানে 200টা জিও ব্যাগ পাঠিয়েছে। যদি চাহিদা থাকে তাহলে আরও জিও ব্যাগ ওখানে যাবে। 2004 সালে এই স্পারগ্রোয়েন বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। এ কারণে বন্যা ভাঙন থেকে মূল বাঁধ ছাড়াও আবাদি জমি ও বাড়ি ভিটে রক্ষা হয়েছিল। স্থানীয়রা বলছেন এই গ্রোয়েন বাঁধটিকে বাঁচানো না গেলে তাদের জমি, জিরেদ, ভিটে, মাটি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুই যাবে তিস্তার গর্ভে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে জিও ব্যাগ বরাদ্দ দিয়েছে সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। তার উপর আছে ফেলানোর ক্ষেত্রে ধীর গতি। এই অবস্থার দ্রুত উত্তরণ চান তারা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, কোলোকন্দ, রংপুর। ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছাড় পাবে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘির কালিবাফ নিশ্চিত করেছেন এই তথ্য। যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ধাপের আলোচনার শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। এরই জেরে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের উপর থাকা কিছু নিষেধাজ্ঞা 60 দিনের জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। ইস্যু করা হবে নতুন লাইসেন্স। পাশাপাশি লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় রয়েছে। দশকের পর দশক ধরে চলা উত্তেজনার পর দুই দেশের এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই স্টারমারের পদত্যাগের পরপরই এমপি হিসেবে শপথ গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহাম। এর মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। সোমবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে আনুষ্ঠানিকভাবে শপথ নেন বার্নহাম। বার্তা সংস্থা সিনহুয়া পার্লামেন্ট সূত্র বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়। এ সময় অ্যান্ডি বার্নহাম দলের শীর্ষ পদের লড়াইয়ে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরই মধ্য দিয়ে শুরু হলো কেই স্টারমারের পরবর্তী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া। অ্যান্ডি বার্নহাম তার এক বিবৃতিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর কেই স্টারমারের অবদানের জন্য জানায় তিনি এই পরিবর্তনকে লেবার পার্টি এবং পুরো যুক্তরাজ্যের জন্য একটি ইতিবাচক নবজাগরণ হিসেবে উল্লেখ করেন। এদিকে প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট স্ট্রিটিং স্বাগত জানিয়েছেন বার্নহামকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।